ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্তর্গত মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত ভাইয়েরা, আজকের সভার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মঞ্জুরুল হক, ছোট ভাই আব্দুর রহিম, সঞ্চালক এবং বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা 5ই আগস্টের পরে সশরীরে এই প্রোগ্রামটাই তো প্রথম মনে হয় না? আরেকটা হয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন পরিবেশে এ ধরনের প্রোগ্রাম করতে পারছি, এজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি। তো মাধ্যমিক শিক্ষক পরিষদ বাংলাদেশের ইতিহাসে যতবার আন্দোলন হয়েছে শিক্ষকদের দাবি নিয়ে, মাধ্যমিক শিক্ষক পরিষদে কিন্তু বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। বিশেষ করে এই যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো 20%, 30%, 40% করতে করতে এটা 100% হয়েছে। কি বেতন সরকারি অংশ, আগে সরকারি অংশ বলা হইতো, এখন একেবারে 100% হয়ে গেছে। এই সব আন্দোলনে আপনার ইতিহাস খুঁজে দেখেন যে কলেজ সুবিধা পেয়েছে, কিন্তু কলেজের চেয়েও ভালো ভূমিকা রাখছে কারা? মাধ্যমিক স্কুল। শেখ আমানুল্লাহ কি মাধ্যমিক স্কুল, শহীদুল্লাহ সাহেব, এরকম যতগুলো নাম বলবেন সবাই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক একটা বড় সংগঠন করে ফেলছে। তো সেলিম ভাইয়ার ওইরকম কোনো সাফল্য নাই, ওইটা বিএনপি দেখা সামনে আসছে। চারদলীয় জোটে, আপনারা তো আপনাদের ইতিহাসও জানেন না, চারদলীয় জোট যখন ছিল সরকারে তখন চারদলীয় শিক্ষক কর্মচারী জোটও ছিল, যেটার সভাপতি ছিল কে? শরীফুল ইসলাম। কেমন? আর ওখানে সহসভাপতি 1 নম্বর ছিলাম আমি, এবং কয়েকজন ছিল, এর মধ্যে আমাদের জয়নাল আবদিন সাহেব ছিলেন। এই যে আপনাদের বোনাস, এই বোনাসের জন্য কিন্তু আমরা এই 2 জন প্রতিটা মিটিংয়ে ছিলাম, 5-6 জনের মধ্যে, এবং এটা আদায় করছি, কিন্তু আমাদের জোরালো বক্তব্য ছিল। এরপর আর কোনো আন্দোলন সফল হয় নাই। এই সেলিম ভুঁইয়া ছিল সেক্রেটারি শরীফুল ইসলাম সাহেবের, সেখান থেকে বের হয়ে আইসা সে আবার আলাদা সংগঠন করেছে। ওনার ইন্তেকালের পরে সে ফোকাসে গেছে, কিন্তু তার কোনো দাবি দেওয়া বাস্তবায়ন হয় নাই আমার জানা মতে। এখন দেখুন, আমরা এই বর্তমান সরকারে সময়ে আমরা চেষ্টা করছি, আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। এই যে আপনার বললেন যে জুন জুলাইয়ের যে আন্দোলন গত 23 সালের, না 23 সালের আন্দোলন, অর্থাৎ নির্বাচনের আগে, এটা ছিল সরকারেরই পাতানো একটা আন্দোলন। যে আন্দোলনে আমাদের ওই নড়াইলের ভাইরাও কিন্তু ওই পাতানো আন্দোলনে পা দিয়েছে, টাকা খরচ করেছে, কষ্ট করেছে, বুঝছেন? এরা হলো যতগুলি আন্দোলন বলবেন, শরীফুল ইসলাম আমার খুব ক্লোজ লোক ছিল, তারপরেও বলবো যতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশে, বিশাল বিশাল আন্দোলন কিন্তু হয়েছে যদি বিগত 30-40 বছরের মধ্যে যান, কিন্তু নেতারা সবাই নিজস্ব ভাইসা নিয়ে, মানে নিয়েছে, স্বার্থ নিয়েছে, পাশাপাশি টুকটাক আন্দোলন পর সবাই নিয়ে ব্যাক করেছে। এই হলো আন্দোলনের চিত্র। সুতরাং আপনারা যারা আছে, আপনাদেরকে বিশ্বাস করা যায়, কথা বলছেন না? জাতি বুঝতে পেরেছে যে দেশ কোন দিকে কাদেরকে পরিচালনা করতে দিতে হবে, কিন্তু সেটা কতটুকু সফল হবে সেটা নির্ভর করবে আমাদের সকল স্তরের কর্মকাণ্ডের উপরে। মুন্সিগঞ্জ জেলায় আমি তখন জেলা আমির, আমাদের মহিলা বিভাগের দায়িত্বশীল যিনি ছিলেন বদরুন্নেসা, উনি ইন্তেকাল করছেন কিছুদিন আগে। উনি কোনো ভোট কারচুপি করতে দেন নাই, ওনাকে চতুর্দিকে ঘেরাও করা হয়েছে। হ্যাঁ, আমাকে রিং দিছে, আমি বললাম যে অসুবিধা নাই, কোনো সমস্যা হবে না, আপনি বলিষ্ঠ থাকেন। শেষে আমি ডিসিকে বললাম যে আপনার এখানে
ভোট মারতে দিচ্ছে না, এই জন্য তাকে ঘেরাও করে রাখা হয়েছে, আপনি তাকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তার উদ্ধার করা হয়েছে। তো একজন বোন যদি পারে, আপনি কেন পারলেন না? আপনি নিজের কাছে জিজ্ঞেস করেন কিভাবে আপনার মাধ্যমে আন্দোলন হবে। দ্বিতীয় কথা কই, আমি কয়েকটা নেগেটিভ কথা বলি, তারপরে পজিটিভ কথা বলবো। 23 সালের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা মাধ্যমিকের সভাপতি সেক্রেটারি বললাম তাদের সাথে যোগাযোগ করেন। আমরা আগেও বুঝছি যে তারা আমাদের সাথে কাজ করবে না, কারণ তারা তো পাতানো একটা আন্দোলন করতেছে, এটা কোনো গেইন হবে না। আপনারা আন্দোলন করতে পারেন কিনা, এই জন্য আমরা আপনাদেরকে 4-5টা কাজ দিয়েছিলাম। 1 নম্বর কাজ দিয়েছিলাম যে আপনারা, ওরা করতেছে মাধ্যমিক, আমরা কলেজ, স্কুল, মাদ্রাসার জাতীয়করণ চাই, তাহলে আমাদের তো আরও বড় হলো। এবং আমরা বলেছিলাম যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার লাগাই দেন, একটা লিফলেট করেন দাবি সম্মিলিত, সেই লিফলেট সরিয়ে দেন সবার কাছে। 2টা। 3 নম্বর বলছি যে একটা সাংবাদিক সম্মেলন করবেন সাহস করে, আপনার জেলায়, প্রেস ক্লাবে, যেখানে হোক সাংবাদিক সম্মেলন করে জেলায় জেলায় বলছি আমরা। আর 7টা সংগঠন তো ঢাকায় করতে পারে, কিন্তু সেটাও আমরা কিন্তু পারি নাই। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আন্দোলনের প্রোগ্রাম দেন না কেন? তো আন্দোলনের প্রোগ্রাম দেওয়ার পরে যদি আপনারা না পারেন, তাহলে সেটা আমাদের জন্য বুমেরাং হবে না? এই জন্য শক্তিশালী সংগঠন এবং সকল স্তরে মজবুত সংগঠন ব্যতীত এই আন্দোলন সফল করা সম্ভব নয়। এবং সাহসী ব্যক্তি লাগবে যে আমার চাকরি যদি যাবে, কিন্তু আন্দোলন আমি করব। রেজেকদাতা কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ, তাই না? আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমার সংগঠনের কাজ করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমাদেরকে রাজি থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন যে পর্যায়ে আছি, যে কোনো সময় আমাদের শুভ দিন আসতে পারে, যে কোনো সময় আমাদের দুর্দিন আসতে পারে। এরকম একটা জায়গায় আপনি আছেন, তাহলে আপনি কিভাবে নির্বিঘ্নে ঘুমাচ্ছেন, নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন না? একটা ঝুঁকিপূর্ণ পজিশনে আছেন। হয় খুব ভালো একটা জায়গায় যাবেন, আর না হয় কঠিন পরিস্থিতি আপনাকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। জেলে যেতে হবে, নির্যাতন আসবে, নানা রকম সমস্যা হবে। এই 1 বছরের মধ্যেই সেটা হবে নাকি, তাই না? সুতরাং আমরা শিক্ষকরা পারি জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করতে, শিক্ষকরাই পারি জাতিকে দিশা দেখাতে। কেননা আমার কাছে সংশ্লিষ্ট জনগণ আছে, আমার ছাত্র আছে, আমার অভিভাবক আছে, আমার কলিগ আছে, আমার প্রতিবেশী আছে, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মুসল্লিরা আছে, যারা আমাকে সম্মান করে, সালাম দেয়। আমি কি পরিকল্পিতভাবে এদের সাথে কাজ করি? এদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেশে যদি শান্তি আসতে হয়, তাহলে কোরআনের সৈনিক ছাড়া এটা সম্ভব নয়। আপনি যদি একজন শিক্ষক প্রাইমারি হন, গ্রাম অঞ্চলে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন কয়, বলে না? তাহলে সমাজে আপনার একটা অবস্থান আছে। আপনি যদি বক্তব্য রাখেন এই সকল স্তরে, তাহলে জনগণের মধ্যে পরিবর্তন আসবে না? অবশ্যই আসবে। এই অবস্থা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে তো আমাদের আগামী দিনে সুদিন আসতে পারে। আর তা না হলে একটা কঠিন দিনের জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন তাদের চেহারা দেখছেন তো, তারা যে কথাবার্তা বলতেছে, সেই কথাগুলো তো আপনারা শুনছেন। আমি সেটা বলে সময় নষ্ট করতে চাই না। তাদের রূপ, তাদের চেহারা আরও ভয়ঙ্কর দেখবেন। সুতরাং দেশকে যদি বাঁচাতে চান, দেশের মানুষকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদের দায়িত্ব অনেক। কারণ আপনারা সকল স্তরে ছড়িয়ে আছেন। প্রতিটা গ্রামে আপনাদের একটা স্কুল আছে, প্রতিটা ইউনিয়নে অন্তত 3-4টা স্কুল আছে, প্রতিটা থানায় অনেকগুলো স্কুল আছে। তাহলে আপনাদের মতো সম্মানিত লোকেরা যদি জনগণকে আদর্শের দিকে ডাকে, তাহলে একটা লাভ হলো। আর একটা হলো আপনারাই দায়িত্ব পালন করবেন। জীবন যাবে, কিন্তু কোনো রকম একটা অবৈধ ভোট দিতে দেব না, এরকম শপথ নিতে হবে। মানুষকে বোঝাতে হবে, কলিগকে বোঝাতে হবে যে আমার এই অপরাধের জন্য
সমাজে স্বৈরাচারী শাসক আসতে পারে। সুতরাং আমরা স্বৈরাচারী শাসককে আর আসতে দিব না। আমরা এমন মানুষকে আসতে দিব যারা আসলে আল্লাহর ভয়ে ভীত হয়ে কী করবে, মানুষের দাবি দেওয়া সব মেনে নেবে। যদি সেটা করতে পারেন তাহলে তো দাবি দেওয়া আর আমাদের থাকবে না। আশা করি যে আমরা নিজেরাই সেই দাবি দেওয়া বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং এই সময় আপনাদের কেমন একটা দায়িত্ব দেখেন যে আপনাদের এই সফলতার উপর নির্ভর করে আমাদের দাবি সব মেনে নেওয়া। যদি কোরআনের সৈনিকরা ক্ষমতায় আসে তাহলে একজন পিয়ন যে হবে সর্বস্ব নিচের গ্রেডের যে আছে তার থাকা খাওয়া এবং চিকিৎসা শিক্ষার জন্য যা দরকার হয় মিনিমাম সেইটুকুন তাকে দেওয়া হবে। এখন আপনি 15,000 টাকা বেতন দিয়ে বলবেন যে তুমি ওই করো না, দুর্নীতি করো না, তাহলে হবে? 15,000 টাকা তো একটা বাসাই পায় না। তো সেটা হইতে হইলে দেশের এই যে আমাদের 36 কোটি হাত আছে, এরা যদি আমরা কাজ করি তাহলে বেতন দেওয়া কোনো প্রবলেম না। আমরা এদেরকে কাজে লাগাতে পারলে এটা কোনো সমস্যা না। সুতরাং আমরা মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ আমরা শিক্ষকদের দাবি দেওয়া এবং তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের বন্ধু হইতে চাই, শিক্ষক বান্ধব সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। তো এইটা দৃশ্যমান কিছু না হইলে আমাদের এইসব কথাবার্তা গল্প ছাড়ার কিছু হবে না, ঠিক না? তাদের দাবি আদায়ে আপনি কোনো ভূমিকা রাখছেন কি না সেটার উপর নির্ভর করবো আপনি শিক্ষকের বান্ধব হইলেন কি না। এখন দেখেন এই 17.5 বছর যদি আমরা এই মঈনুদ্দিনের সময় সহ ধরি, শিক্ষকরা অনেকে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অনেকে বেতন থেকে বঞ্চিত হয়েছে, অনেকে সাসপেন্ড হয়েছে, অনেকে বরখাস্ত হয়েছে, জেলখানায় গিয়েছে। তো এখন এইগুলো কি আমরা খুঁজে পাবো, ফিরে পাবো না। নিশ্চয়ই আল্লাহ এটার জন্য আমাদেরকে আখেরাতে এর মূল্য দিবে ইনশাআল্লাহ। কিন্তু এখন যে ভাইয়েরা সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা তারা তাদের বকেয়া পাচ্ছে না, তাদের সাসপেন্ড করছে অন্যায়ভাবে, ঢুকতে পারতেছে না, সেখানে তো আমাদের ভূমিকা রাখা উচিত নাকি? এই ভূমিকার জন্য আমি বলেছি যে জেলাগুলোকে অ্যাক্টিভ হইতে হবে। কারণ ওই সংশ্লিষ্ট স্কুলের চেয়ারম্যান এবং বিদ্যালয়ের প্রধান বা কলেজের অধ্যক্ষ তাদের মাধ্যমেই সমাধানটা করাইতে হবে। ওই শিক্ষক নিজে যাবে, প্রয়োজনের সাথে তার বন্ধুদেরকে নেবে, প্রয়োজনে ছাত্রদেরকে নেবে, প্রয়োজনে আমাদের সংগঠন যে আছে সংগঠন সহ যায় ওখান থেকে সমাধান করতে হবে। প্রস্তাব আসবে মন্ত্রণালয় এবং ডিজি অফিসে, সেইগুলি আমরা দেখব। বুঝতে পেরেছেন? কিন্তু ওই লোকালি যদি আপনারা না আগাইতে পারেন, লোকালি কাজটা তো আমরা করে দিতে পারবো না। লোকালিটার জনশক্তি বললাম তো, সকলকে নিয়ে চাপ সৃষ্টি করতে হবে যাতে তার সমস্যাটা সমাধান করে দেয়। অনেকের হয়েছে, অনেকের হয় নাই, এটার দিকে আপনারা মনোনিবেশন করবেন। তাহলে তার না হলেও ভাববে যে আপনি তার পাশে আছেন, তার পাশে দাঁড়ায় তার সমস্ত কাজে সহযোগিতা করুন। আর যেগুলো আমাদের কাছে এই পর্যন্ত ঢাকায় আসছে সেগুলো আমরা সমাধান করার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে 2200-র মতন কলেজ আছে সেগুলোর জন্য ওখানকার ভিসির সাথে কথা বলেছি এবং সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 950 শিক্ষকের ওএসডি চাকরি এই মানে সাময়িক বরখাস্ত এগুলো করা হয়েছিল। সেখানে আমরা দাবি জানিয়েছিলাম যে যেন তাদেরকে পুনর্বাসন করা হয়। অনেকের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের কিছু কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল, তারা এখন সব পথে প্রমোশন সহ অনেকে চলে আসছে। আমরা গত 16ই নভেম্বর শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছি, 12 দফা দাবি দেওয়া হয়েছে। আমরা এটাকে আপনাদের জন্য বলছি, তাকে তো বলছি এই দাবিগুলি মানতে হবে, কিন্তু আমরা এটাকে 2 ভাগে বিভক্ত করতে চাই। জাতীয়করণের যে দাবি, সে দাবিটা আসলে ইনি বর্তমান সরকার করতে পারবে না, কিন্তু আমাদের মূল দাবি জাতীয়করণ করতে হবে। কি আমি কন্টিনিউ করতে হবে? তো আমাদের কিছু দাবি আছে এই সরকার পালন করতে পারবে। এজন্য আমরা তাদেরকে বলেছিলাম, আমি যেখানে গিয়েছি অনেক জায়গায় এই কথাটা বলেছি, যে সেখানে আমরা ওনাকে বলেছি
যে কারিকুলাম সংশোধন করার জন্য আপনি কমিটি করলেন, কমিটি ভেঙে ফেললেন। তো আমরা দাবি করলাম 2 জন আলেমকে সংযুক্ত করুন, না করে আপনারা ভেঙে দিলেন। ভাই ভাঙলেন কেন? পরে সবাই আন্দোলন করে কি করব, ভেঙে দিলাম। তা আমি বললাম তাহলে আপনারা দুর্বল সরকার হয়ে গেলেন। আপনি 2 জন আলেমরে দিয়ে দিলে তো হয়ে যেত। তো উনি বললো যে আমি 41 জন সদস্য দিয়ে কাজ করাইতে চাই। এই তো গোপনে করতেছেন, প্রকাশ্য তো কমিটি ঘোষণা করেন নাই, এটা তো হইল না। তো যাই হোক, যেটা আপনি করতেছেন এটা গ্রহণযোগ্য না হইলে আমাদের শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে আমরা এটাকে মেনে নেব না, এবং এই বই সবই বঙ্গোপসাগরে ফেলতে হবে, কোনো ছাত্র পড়বে না। যেহেতু আপনি 24 সালকে স্ট্যান্ডার্ড ধরে করতেছেন, এখানে আপনি যেখানে কম্বলের সব জায়গায় লোম ফালাইলে আর কি থাকে, এটা হবে না। উনি বলেন কি করতে হবে? আমি বললাম আপনি অন্তত 12 সালের বইকে আপনারা করেন, স্ট্যান্ডার্ড করেন, বেস করেন। তো উনি বললো আমি টেন্ডার দিয়ে দিয়েছি, আমি অর্ডার দিয়ে দিয়েছি। আমি বললাম এটা করলে হবে না, নভেম্বর এখন, আপনি অবিলম্বে এটা বাতিল করেন, বাতিল করে 12তে আসেন। ওখানে হ্যাঁ বলে নাই, পরে মনে হয় তার সভাসদ সবাইকে ডাকছে, ডাইকা করছে। 2 দিন পরে হ্যাঁ উনি আমাকে টেলিফোনে বললো যে 12 সালেরটাকে স্ট্যান্ডার্ড ধরছে। তা আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বই নিয়ে কথা বলছি না, এখানেও অনেক ঝামেলা আছে। এই যে আদিবাসীদের ব্যাপারে কথা আসছে, হ্যাঁ এখানে অনেক ঝামেলা, আরও বেরোবে। সব বই তো দেখতে পারে নাই তারা এখানেও ফেল মারছে। আমরা আবেদন করেছি আমাদের প্রেসগুলো, তারা এই কাগজ নাই সেই কাগজ নাই কইয়া এদেরকে টেন্ডারে কাগজ দেয় নাই। আওয়ামী লীগের দোসররাই কিন্তু সব জায়গায় এই টেক্সট বুকের কাগজ পাইছে, এবং ইচ্ছা করে দেরি করতেছে, বুঝতে পেরেছেন? এবং আমি জানি না এই সরকারকে বারংবার বলার পরেও, হ্যাঁ তাদের টেক্সট বুক বোর্ডের যে এই জায়গাটা এই আগের লোকেরই আছে, ওখানে ওইরকম কোনো চেঞ্জ হয় নাই, রাখাল সাহা সহ সবাই আছে। তো এখানে চেঞ্জ করতে হবে। আমরা যে 12টা দাবি দিয়েছি তার মধ্যে একটা দাবি ছিল 12 সালকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে হবে, সেটা ধরেছে। কিন্তু তারপরও সেখানে সংস্কারে ভালো লোক না থাকার কারণে বেশ কিছু সমস্যা রয়ে গেছে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় কথা ছিল আমাদের যে এই যে বৈষম্যের শিকার যারা হয়েছে, এটা অনেক জায়গায় আওয়ামী লীগের লোকেরা বসে আছে, অনেক জায়গায় দেখা যায় বিএনপির সভাপতি হয়েছে, কিন্তু তিনিও 2 পাইস খাওয়ার লোক, ফলে এগুলি সমাধান হচ্ছে না। আর এই কথা বলতে গেলে আমাদের বন্ধু সংগঠন তো খেপে যায়, বুঝছেন, বেশি করে বলাও যায় না। তো বললাম যে আপনি একটা নির্বাহী আদেশ দেন যে যাদেরকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে, ডিসমিস করা হয়েছে অথবা বের করে দেওয়া হয়েছে, এই তো প্রমাণই আছে, তাদেরকে একটা নির্বাহী আদেশ দিয়ে এই সমাধান করেন। এটা কিন্তু ওনারা করতেছে না। এটা সরকারের জন্য আমরা এই আদেশটা চেয়েছি, কিন্তু এই আদেশটা আমরা আদায় করব ইনশাল্লাহ। সমাধান আমরা দেখি যে আপনারাও রিপোর্ট দেন কীরকম ছেলে পেলে, মানে আমাদের শিক্ষকরা এইভাবে আছে, একটা রিপোর্ট যদি দিতে পারেন ভালো হয়। এটা আপনারা নোটে নেন, জেলা ভিত্তিক আমরা এটা করানোর জন্য চেষ্টা করেন। অনেকে তো অঞ্চলে আছেন, অঞ্চলের জেলাগুলিকে বলবেন। এরপরে আমরা আগামী মাসে রমজানের আগেই প্রধান উপদেষ্টার সাথে আমরা আবারও মত বিনিময় করার জন্য সময় চাইব। সেখানে আমরা ওই দিন আমরা বলে আসছি যে বোনাস 25% দিচ্ছে, আর 50% কর্মচারীদেরকে দেওয়া হচ্ছে। আপনারা আন্দোলন ছাড়াই এটাকে 100 করে দেন, উভয় পক্ষকে 100 করে ঘোষণা দেন। আর যারা নন এমপিও আছে, বেসরকারি আছে, ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রিকৃত আছে, তাদেরকেও একটা 2 ঈদে বোনাস দেন। আর বাকি দাবিগুলি আমরা অন্য সময় নির্বাচিত সরকারের কাছ থেকে আদায় করব। এই ব্যাপারেও কোনো আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না, এই জন্য চাপ সৃষ্টি করতে হবে। এই জন্য আবার আমরা যাওয়ার চিন্তা করতেছি, এবং সেটা আদায় করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। আর যারা গল্প বলবে যে জাতীয়করণ করে দিবে, এটা কিন্তু পারবে না, এই সরকার পারবে না। এই সরকার যেগুলো পারবে সেগুলো আমরা আদায় করার চেষ্টা করতেছি, কিন্তু জাতীয়করণ আমাদের দাবি ভেতরে রয়েছে। এখন এরা যখন কোনোটা আমাদের মানবে না, অথবা কোনোটা মানবে, কোনোটা আমাদের যৌক্তিক
দাবি মানতেছে না, তখন কি করতে হবে? তখন তো আন্দোলনে যেতে হবে নাকি? ওনাকে আমি আপনাদের পক্ষ থেকে বলেছি যে আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। হ্যাঁ, সুতরাং আমরা আপনাদের শত্রু না। দেশের মানুষের জন্য, শিক্ষকের জন্য যৌক্তিক যেটা দিতে পারবেন সেটা দেন। আমরা এইভাবে চেষ্টা করব ফেব্রুয়ারি মাসে আবারও ওনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। দোয়া করেন যেন সেটা ব্যবস্থা করা যায়। অন্যদিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশটা মসজিদের দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বারান্দায় যে লেকচার দিয়েছেন, তার ছাত্ররা সেটা মনোযোগ দিয়ে শুনেই আদর্শ মানুষ হয়েছে। তিনি যদি লক্ষাধিক সাহাবীকে শিক্ষা দিতে পারেন, তাহলে আমাদের মসজিদকে কেন আমরা কাজে লাগাবো না? মসজিদের জায়গা আছে, মসজিদের বিল্ডিং আছে, তাহলে আমরা ইবতিদাই পর্যন্ত তো ফোরকানিয়া মাদ্রাসার নাম দেওয়া হোক, যেভাবে হোক, ইজিলি সেখানে জমি লাগতেছে না, সেখানে বিল্ডিং লাগতেছে না, সরকার ইচ্ছা করলেই তো সেটা করতে পারে। সেজন্য আমরা সপ্তাহখানিক আগে ধর্ম উপদেষ্টার সাথে আমাদের একটা বৈঠক হয়েছে, প্রায় 2 ঘন্টা ব্যাপী। সেখানে আমরা 4-5 জন ছিলাম। ওনাকে আমরা সেখানে বলেছি যে মসজিদকে আপনার বক্তব্য দেখতেছি ভালো, আপনি কিছু করতে চাচ্ছেন, সুতরাং আপনি আমাদের সহযোগিতা নেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন। আপনি যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে শিক্ষাটা দিচ্ছেন, এটা দৃশ্যমান কোনো শিক্ষা হচ্ছে না, অথচ কোটি কোটি টাকা খরচ করতেছেন। এটাকে দৃশ্যমান করেন, যাতে একটা কারিকুলাম আমাদের কাছে চান, আমরা কারিকুলাম দেই যে সেখানে কী শেখাবে, কোরআনিক শিক্ষাটা কি দিতে হবে এবং সেটা কতদিনের কোর্স হবে, এটা আমরা আপনাকে দিই। উনি বলছেন আপনারা যোগাযোগ করেন, আমাদের সাথে রাখেন। আমাদের টেলিফোন নাম্বার রাখছে, যে আমরা আপনার একটু মাঝে মাঝে টেলিফোন করে কথা বলবো। এইভাবে ওনার সাথে কথা বলা হয়েছে। আরেকটা আমরা স্থায়ী প্রস্তাব দিয়েছি, সেটা হলো যে এটা আপনি পারবেন কি না জানি না, শুরু করতে চান, চেষ্টা করেন। আপনি ফাউন্ডেশনে যে টাকাটা খরচ করতেছেন এটা আর বাড়ায়েন না, এটা আপাতত বন্ধ করলেও কত হবে, এটাকে আলাদা রাখেন। আর আপনি 10,000 মসজিদকে করেন না, একটা নির্দিষ্ট করেন। 10,000 মসজিদে এই 5 বছরের কোর্স, কারিকুলাম সহজ শুরু হবে, কোরআন শিখবে এবং 5 বছরের কোর্স শিখবে, যাতে সে 6-এ যায় ভর্তি হতে পারে, মাদ্রাসা, স্কুল, সব জায়গায়। এরকম 10,000 স্কুলকে আপনি পাইলট প্রকল্প হিসেবে এটা গ্রহণ করেন। মসজিদ আছে, মসজিদের বারান্দা আছে, জায়গাও আছে, আপনার শুধু দরকার হইল শিক্ষকদের বেতন। 3 জন স্টাফকে তো সমাজ থেকেই দেওয়া হচ্ছে। আপনি এটাকে এরকম মনে করেন যে আপনি 50% দিলেন আর 50% মসজিদ থেকে দিবে। মসজিদের লোকেরা এটা লুইফা নেবে যে আমার এখানে একটা প্রতিষ্ঠান হোক। তো এটা ওনার সাথে আরও বসতে হবে। আমরা এই দিকে ওনাকে নিয়ে যেতে চাচ্ছি। প্রিয় ভাইরা, তো মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দৃশ্যমান যেটা আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ, সেটা হচ্ছে বোনাসটা যাতে আমাদের দাবি 100%, সেটা করা যাবে কিনা আল্লাহর কাছে আপনারা দোয়াও করেন, চেষ্টাও করেন। কেমন? আর সিলেবাসটাকে আমরা পিওর করতে চাই। আমরা দাবি করেছি যে অবিলম্বে জাতীয় শিক্ষা কমিশন বা সংস্কার, যে নামে দেন, একটা কমিশন করেন এবং সেখানে নাম আমরা দিব, আমাদের থেকেও নেবেন, অন্যদেরও কাছ থেকে নেবেন। শুধু তাই না, আমরা একটা বাক্যে বলতে চাই যে শিক্ষানীতিটা কি হবে। উনি এটার সাথে অনেকটা একমত হয়েছেন। যে একটা বাক্যে হলো নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে এই শিক্ষা ব্যবস্থা সাজানো হবে। হিন্দুকেও গুরুত্ব দেওয়া হবে, বৌদ্ধকেও দেওয়া হবে, মুসলমানকেও দেওয়া হবে, সকল ধর্ম। এবং কমিশনটাও ওইরকম হবে যে সকল ধর্মের প্রতিনিধি থাকবে, কিন্তু তাদের ধর্মের মধ্যে সৎ ভালো পণ্ডিত দেখে নিতে হবে। এটাও এখন পর্যন্ত উনি অনেক কমিটি ঘোষণা হয়েছে, এটা কিন্তু হয় নাই। আমরা আশা করতেছি জানুয়ারিতে হবে, না হইলে আমরা ফেব্রুয়ারিতে যাব, তখন এটা নিয়ে আবারও কথা বলবো। এবার আসি আমাদের দিকে। আমরা এখন তো আমি 18টা জেলা এই সময়ের ভিতরে সফর করেছি। সেখানে নড়াইল আছে, এখানে একটা জেলাকেও পাই নাই
যে সুসংগঠিত। কিন্তু সম্মেলনে লোক অনেক হাজির হয়েছে, 3000 3,500 থেকে শুরু করে 500-র নিচে কোথাও হয় নাই। আপনার ধরো 500 হয়েছে নাকি? 500-র নিচে কোথাও হয় নাই, 3,500 পর্যন্ত উপস্থিত হয়েছে। কিন্তু যখন নেতাদেরকে নিয়ে বসলাম তখন দেখা গেল যে এখানে সুসংগঠিত কিছু না। এখন মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়তে দাওয়াত দিছে, লোকজন এসে গেছে। তাহলে এদেরকে তো আমরা ইচ্ছা করলে আদর্শ শিক্ষক বানাইতে পারি। আমাদের একটা 5 দফা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি আছে না? তো এদেরকে আপনারা লুফে নেন না কেন? তাদেরকে আদর্শ শিক্ষক বানান। কিন্তু এই নরবরে সংগঠন দিয়ে কিন্তু আন্দোলন করে কিছু করা যাবে না। এই দুর্বলতা যদি দূর না হয় তাহলে আপনি বলেন কিভাবে আমরা আন্দোলন সংগ্রামে যাব? একটা উপায় বললাম যে আপনারা যদি দেশের মানুষকে আদর্শের দিকে ডাকতে পারেন বেশি বেশি করে, তাহলে আগামী নির্বাচনে যদি কোরআনের সমাজ গঠিত হয় বা কোরআনের সমাজ গঠন করতে চায়, তারা ক্ষমতায় আসে, তাহলে আপনাদের অনেক দাবি দেওয়া ইনশাআল্লাহ পূরণ হবে। এইদিকে আপনারা সিরিয়াসলি কাজ করেন, অন্যদিকে আপনারা আন্দোলনের জন্য রেডি হন। আপনারা কতদিন এইভাবে হবেন? অনেককেই কালো দাড়ি দেখছি, এখন কেউ লাল দাড়ি, কেউ সাদা দাড়ি, সবাই বুড়ো হয়ে গেছেন। এবং আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে কি হবে না, আমাদের ওই বন্ধুরা আসলে এটা আমরা বলতে পারি না, কিন্তু বাধ্য করতে হবে। দেশ ও জাতিকে আপনারাই পারেন দিশা দিতে। আপনারা জাতির যে বিবেক, এই বিবেকটাকে একটু শানিত করেন না। আসলে যে বিবেক, আপনারা থাকতে এ দেশে অন্যায় হবে কেন, এরকম একটা চিন্তা করেন না যে শিক্ষকরা থাকতে আমরা কেন এই দেশে অন্যায় হইতে দেব। সুতরাং মাধ্যমিক স্কুলকে আমি বলতে চাই যে আপনারা লিডিং পার্টে আসেন, সারা দেশের আন্দোলনকে আপনারা লিড দিবেন। সুতরাং আপনাদেরকে পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমে হবে না। মাথার মধ্যে এটা থাকতে হবে। যদি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে মাথার থেকে এই চিন্তা চলে যায় তাহলে তো হবে না। সুতরাং মাধ্যমিক শিক্ষা আমাদের 9টা শিক্ষক সংগঠনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2টা তো এমনিই বাদ, পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে আপনাদের সাথে কোনো মিল নাই, তাই না? তাহলে 7টাই নেমে আসতেছেন। এই 7টার মধ্যে আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ হচ্ছে মাধ্যমিক শিক্ষা। সব জায়গায় এটা ছড়িয়ে আছে। সুতরাং আপনারা যদি শক্তিশালী হন তাহলেই কেবল সম্ভব। আমি এখানে দেখলাম অঞ্চল পরিচালক অনেককে ঘোষণা দিয়েছে, যদি তিনি অ্যাক্টিভ হন এবং তার সময়টা কাজে লাগান তাহলে তিনি অযোগ্য নয়। এখন তিনি যদি এটা ব্যাপারে সিরিয়াস না হন, কাজ না করেন, তাহলে তো কাজ হবে না। আপনারা কেউই অযোগ্য নয়, সকলেই যোগ্যতা রয়েছে। সিরিয়াস হওয়ার উপরে কম বেশি হবে। যারা সিরিয়াস হবে তাদের কাজ হবে, যাদের সিরিয়াস না তারা কাজ হবে না। আপনারা যদি শিক্ষকদের একটা সুন্দর কিছু পেতে চান তাহলে ঐক্যবদ্ধ হওয়ার ছাড়া কোনো রকমের সম্ভব নয়। মা সবচেয়ে পৃথিবীতে প্রিয়, মায়াও প্রিয়, সন্তানও প্রিয়, কিন্তু তারপর আপনারা কি বলেন, না কানলে মা কি করে না, দুধ দেয় না। সুতরাং আপনাকে শিক্ষকদের দাবি আদায় করতে হলে কানতে হবে, সংগ্রাম করতে হবে। এই সুসংগঠিত হওয়া ছাড়া হবে না, বুঝতেছেন? সেজন্য আমাদেরকে এই যে কতগুলি ভাই কত দূর থেকে আসছে, আমাদের সেন্ট্রালে যারা আছেন ঢাকায়, তাদের চিন্তা করতে হবে যে ওনাদের মহব্বত ভালোবাসা না থাকলে এত দূর থেকে আসে নাই। সেই চট্টগ্রাম থেকে আসছেন আপনি, রাঙ্গামাটি থেকে আরও দূরে, উনি আসছে নড়াইল থেকে। আমি ইদানিং করার কারণে, সফর করার কারণে অনেককে চিনি, অনেককে আবার চিনি না। যাই হোক, সাতক্ষীরা থেকে আসছেন। তার মানে কি, দূর দূরান্ত থেকে আসছে, কষ্ট করছে, ফিনান্সিয়ালি খরচ হয়েছে, তারপরও তারা দৌড়ে আসছে। এদের এই দৌড়ানিটাকে আমরা ফলে ফুলে সুশোভিত করতে চাই। আমরা আমাদের আন্দোলনকে সঠিকভাবে সামনে নিয়ে যেতে চাই। সুতরাং আমি আপনাদের উপর নির্ভর করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হবে না। কিন্তু আপনারা শ্রম এবং মেধা দিয়ে যদি সত্যিকার অর্থে আপনারা বাংলাদেশে একটা
আদর্শময় শিক্ষা ব্যবস্থা চালু করতে চান এবং শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করতে চান, তাহলে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।